শুভ সকাল আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? তোমাদের সাথে আবার চলে আসলাম কিছু ক্লাস নেওয়ার জন্য। আজকে তোমাদের নতুন একটা চ্যাপ্টার শুরু করব, দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় পরিবেশ রসায়ন। এই অধ্যায়ে আমরা বিভিন্ন গ্যাসের উপর বিভিন্ন সূত্র সম্পর্কিত বিভিন্ন বিষয়াবলী আলোচনা করব। এখানে বয়েলের সূত্র, চার্লসের সূত্র, তারপর গেলুসকের সূত্র, ব্যাপন সম্পর্কিত গ্রাহামের সূত্র, আংশিক চাপ সম্পর্কিত ডাল্টনের সূত্র ইত্যাদি নিয়ে আলোচনা করব। তোমরা আমাকে হয়তোবা লাস্ট সপ্তাহে দেখো নাই, এই সপ্তাহে আবার আমি তোমাদের ক্লাস নেওয়া শুরু করব। আজকে আমরা শুরু করব প্রথম টপিক বয়েলের সূত্র দিয়ে। তার আগে কিছু টপিক আছে বায়ুমণ্ডল সম্পর্কিত, ওই টপিকগুলো আমি বলবো যে তোমরা বাসায় একটু রিডিং করে নিবে, তাহলেই হবে। এখন যে গুরুত্বপূর্ণ টপিকগুলো আছে সেগুলো নিয়ে মেইনলি আলোচনা করব। বয়েলের সূত্র নিয়ে আলোচনা করব। সর্বপ্রথম টপিক আমাদের বয়েলের সূত্র। এই সূত্রটা গ্যাসের উপর প্রযুক্ত চাপ সম্পর্কিত। আমরা সর্বপ্রথম একটু ব্যাখ্যা করব, ব্যাখ্যা করে আমি সবকিছু বা সূত্রে চলে যাব। ওকে, শুরু করতেছি। তোমরা সর্বপ্রথম কয়েকটা কথা একটু শোনো, সবাই এটা মনে হয় বুঝতে পারি যে কোনো একটা বস্তুকে আমি যদি চাপ প্রয়োগ করি, আমি যদি এরকম একটা বস্তু নিই, বস্তুটাকে যদি চাপ প্রয়োগ করি তাহলে বস্তুটা কী হবে? চাপটা হয়ে যাবে। আমি যদি বস্তুটার চাপ অপসারণ করি, মনে করো সে যে অবস্থা আছে তার থেকে এক্সপ্যানশন হতে শুরু করবে। এটা একদম সহজ একটা কথা। আমি কাউকে চাপ দিলে চাপটা হবে, চাপ অপসারণ করলে সে বড় হতে থাকবে। গ্যাসের ক্ষেত্রেও ঠিক সেম জিনিস। গ্যাসের ক্ষেত্রে আমি যদি তাকে চাপ দেই তাহলে কী হবে? আয়তন কমে যাবে। আর যদি চাপ অপসারণ করি তাহলে কী হবে? আস্তে আস্তে গ্যাসটা বাড়তে থাকবে। তো দেখো, আমি এই একটা পাত্র নিয়েছি, পাত্রের মধ্যে আমি যদি এদিকে প্রেশার দেই তাহলে গ্যাসের আয়তনটা কী হবে? এখানে আয়তনটা সংকুচিত হবে, যেহেতু পাত্রের আয়তন সংকুচিত হচ্ছে। আর আমি যদি এই চাপটাকে অপসারণ করি তাহলে কি হবে? এখানে যেভাবে আছে তার থেকে কি জিনিসটা বাড়তে থাকবে, তার মানে গ্যাসের আয়তন বাড়তে থাকবে। এই সম্পর্কিত প্রথম যে সূত্র বলে গেছে সেটা হলো, বিজ্ঞানী বয়েল বলে গেছে যে নির্দিষ্ট ভরের কোনো একটি গ্যাসের উপর, আমি সহজে যদি তোমাদের কোশ্চেন এইটা দেই যে স্থির তাপমাত্রায়, সংজ্ঞাটা স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের উপর কোনো একটি গ্যাসের যদি আয়তন আমি নির্ণয় করতে চাই, সে আয়তনটা হবে তার চাপের ব্যস্তানুপাতিক। চাপ যদি বাড়ায় আয়তন কমবে, আর চাপ যদি কমায় আয়তন বাড়বে। একদম সহজ একটা কথা, আমরা বুঝতে পারি মনে হয় যে আমি চাপ যদি দেই আয়তনটা কী হবে? আয়তনটা কমবে। আমি যদি চাপ অপসারণ করি আয়তনটা কী হবে? বাড়বে। তাহলে আমি সংজ্ঞাটা একটু লিখে দিচ্ছি। দেখো, স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন তার উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক। ওকে, আমি যদি নির্দিষ্ট কোনো ভরের আয়তন ভি এবং তার উপর প্রযুক্ত চাপ যদি পি হয় তাহলে ভি ইজ প্রপোর্শনাল টু 1/p। এই সূত্র অনুযায়ী আমি এটা লিখতে পারি। তাহলে আমি কি এটা লিখতে পারবো? বা তাহলে কি আসে? দেখো, আমার এখানে ভি ইজ প্রপোর্শনাল টু 1/p, তাহলে ভি ইকুয়াল টু k/p। কে একটি সমানুপাতিক ধ্রুবক। এখান থেকে আমি কি লিখতে পারি? বা পিভি ইকুয়াল টু কে। এই জিনিসটা বলতে বোঝায় যে আমি চাপ এবং আয়তনকে যদি গুণ করি তাহলে যে ভ্যালুটা পাবো সে ভ্যালুটা সবসময় একটা ধ্রুবক সংখ্যা হবে। এটা হলো একটা বেসিক কথা যে তোমাকে মনে রাখতে হবে। তাপমাত্রা যদি স্থির থাকে তাহলে ওই তাপমাত্রা বা ওই নির্দিষ্ট তাপমাত্রায় চাপ এবং আয়তনের গুণফল সবসময় কি হবে? ধ্রুবক হবে। তাহলে আমি যদি চাপকে
ওই নির্দিষ্ট তাপমাত্রায় পরিবর্তিত করি, আয়তন এমনভাবে পরিবর্তিত হবে যাতে দেখা যাবে যে চাপ এবং আয়তনের গুণফল ওই নির্দিষ্ট তাপমাত্রার জন্য সবসময় সেম। অর্থাৎ আমি যদি P1 চাপে আয়তন V1 পাই, ঠিক একই তাপমাত্রায় চাপ পরিবর্তন করে আমি যদি চাপ P2 করি এবং আয়তন যদি V2 পাই, তাহলে এই দুটোর গুণফল আর আগের যে দুটো ছিল সেই দুটোর গুণফল কী হবে? সমান হবে। ঠিক ঠিক সেই জিনিসটি আমি এখান থেকে লিখতে পারি যে P1 V1 equal to P2 V2 equal to dot 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 K। ওকে, আমরা মনে হয় বুঝতে পেরেছি। একটু আগে আমরা দেখলাম যে চাপ এবং আয়তনের গুণফল নির্দিষ্ট তাপমাত্রায় সবসময় ধ্রুবক থাকে, তাহলে আমি P1 V1 equal to P2 V2 equal to P3 V3 equal to K লিখতে পারবো। এখন আমার যে নতুন যে টপিক, সে টপিকটা হলো চাপ আয়তন সম্পর্কিত লেখচিত্র। চাপ এবং আয়তন সম্পর্কিত লেখচিত্র বা বয়েলের সূত্রের লেখচিত্র, এটা যদি আমি বের করতে চাই তাহলে আমাকে লেখচিত্র, তোমরা সবাই জানো লেখচিত্র বের করার জন্য অবশ্যই কিছু বিন্দু দরকার। বিন্দু যদি আমরা না পাই তাহলে কি লেখচিত্র অঙ্কন করা পসিবল না। সে কারণে আমি বিন্দু বের করার জন্য আমি একটা টেবিল নিব, টেবিলে বিভিন্ন অংশ আমরা চিন্তা করব। আগে ধরে নেই যেহেতু এটা একটা ধ্রুবক, এই ধ্রুবকের একটা ভ্যালু আমরা ধরে নিই, ধরি কে এর ভ্যালু হলো 1, কোনো প্রবলেম নাই তো, কে এর ভ্যালু 1 ধরলাম। এটা হচ্ছে আমার নিজের সুবিধার জন্য কে এর ভ্যালু 1 ধরলাম, আমি 10ও ধরতে পারি। ওকে, এখন কে এর ভ্যালু যদি 1 হয়, এখন পি আর ভি, আমি পি আর ভি এর ভ্যালুগুলো অ্যাজামশন করব, অ্যাজামশন করে পি এর ভ্যালু থেকে ভি এর ভ্যালু নির্ণয় করব এবং সেই ভ্যালুগুলো এখানে বসাবো। আমি ধরি পি এর ভ্যালু 1, তাহলে ভি এর ভ্যালু কত হয়? 1, 1/1 মানে 1। ওকে, এখন পি এর ভ্যালু যদি 2 হয়, অবশ্যই চাপ বাড়াচ্ছে, আয়তন কি হবে? কমবে। উপরে যদি কে এর মান 1 হয় তো 1/2, 1/2 মানে কত? 0.5। কে পি এর মান যদি 3 হয়, আমি যদি লিখি 1/3 তার মানে 0.33। তারপর আমি যদি 4 নেই 0.25। এই এতটুকু অংশ মনে হয় আমরা বুঝতে পেরেছি। আমার তো গ্রাফ আঁকার জন্য, যে কোনো গ্রাফ আঁকার জন্য বিন্দু দরকার, তাহলে আমি বিন্দুটা নির্ণয় করার জন্য আমি এই আরবিটারি কিছু সংখ্যা নিব, নিয়ে সেখান থেকে মানে ওয়াইয়ের মান বের করার জন্য এক্সের বিভিন্ন মান ধরবো, ধরে আমি মেইন মানগুলো বের করব। এখন আমি যদি ভি ভার্সেস পি এর গ্রাফ আঁকি, কি ভি ভার্সেস পি এর গ্রাফ, যেখানে টি ধ্রুবক, ওকে, আমি যদি আঁকি তাহলে আমি কি পাবো? আমি সুন্দর করে আমি এই জিনিসটা একটু আঁকার চেষ্টা করি। সবাই একটু দেখো, এটা হলো এই বরাবর হলো ভি, এই বরাবর হলো পি। ওকে, আমি কিন্তু ভি ভার্সেস পি এর গ্রাফ নিচ্ছি। আচ্ছা, একটু সবাই দেখো তো, পি এর সর্বোচ্চ মান 4, তার মানে এই বরাবর আমি যদি 1 2 3 4 নিতেই পারি, 1 2 3 4। আচ্ছা, ওকে ফাইন, এই পর্যন্ত কোনো প্রবলেম নেই। আর ভি এর সর্বোচ্চ মান কত? 1। আর সর্বনিম্ন মানগুলো কমতেছে, যেহেতু কমতেছে তার মানে আমি সর্বোচ্চ মানটা আমি ওয়াই অক্ষে আমি যদি এখানে 1 নিই, আমার তো গ্রাফটা সুন্দর হবে না। আমি ওয়াই অক্ষ বরাবর প্রতি ঘরকে আমি যদি 10 একক ধরি তাহলে তো আমার কোনো সমস্যা নাই। তাহলে 1-এর জন্য আমি 10 একক পাচ্ছি, ধরলাম যে এইটা হলো সর্বোচ্চ মান 1, কোনো প্রবলেম তো নাই, থাকার কথা না। এটা মানে আমাদের বেসিক ম্যাথের বেসিক, যে আমরা কিভাবে গ্রাফগুলো বসাবো। তাহলে 1-এর জন্য আমি পয়েন্ট পাচ্ছি এখানে, তাই তো। 2-এর জন্য আমরা কত পাবো? 0.5, এটার অর্ধেক একটা ভ্যালু নিলাম 0.5। 3-এর জন্য 0.33, এখানে বিন্দুটা এখানে পাচ্ছি। 4-এর জন্য 0.25, বিন্দুটা এখানে পাচ্ছি। তাহলে আমি যদি এই জিনিসটাকে যোগ করি তাহলে কি পাবো? তো দেখো, আমি যদি এইভাবে যোগ করি, এরকম একটা প্যারাবোলার টাইপের রেখা পাবো, যেখানে টি ধ্রুবক থাকবে। কথা বুঝতে পারতেছি? দেখো কত সুন্দর করে আমাদের পয়েন্টগুলো চলে আসছে। এটা কিন্তু সবার প্রবলেম হয় কিভাবে গ্রাফটা এরকম হলো এটা বুঝতে। বই কিন্তু এই জিনিসটা দেওয়া নেই, হঠাৎ করে বলছে যে বইয়ে এরকম একটা গ্রাফ, কিন্তু কিভাবে আসলো সেটা বলা নেই। বুঝতে পেরেছি? মনে হয় বুঝতে পেরেছি, তাই তো। ওকে, দেখো ভি এর ভ্যালু পি এর ভ্যালু বসাবো এইরকম। এখন তাপমাত্রা যদি আমি চেঞ্জ করি তাহলে এরকম ভ্যালুগুলো, তাপমাত্রা বাড়ালে বেশি হবে, তাপমাত্রা কমালে কম হবে।
এটার ব্যাখ্যা আমি দিব যে তাপমাত্রা বাড়ালে বেশি কেন হবে, তাপমাত্রা কমালে কম কেন হবে। এটা একটা ওই থিওরিটিক্যাল না, এটা হচ্ছে প্র্যাকটিক্যাল একটা বিষয়। তাপমাত্রা যদি বাড়ায় কি হবে সেই জিনিসটা ক্লিয়ার, মনে হয় ক্লিয়ার। ওকে, তাহলে আমরা পরের যে গ্রাফটা করব, বুঝতে পেরেছি তো? ঠিক একই জিনিস পরে আমরা একটা গ্রাফ করব, আমরা মুছে দেই। পরের গ্রাফটা করব ভি ভার্সেস 1/p এর গ্রাফ। কিসের গ্রাফ? ভি ভার্সেস 1/p এর গ্রাফ। আচ্ছা, এখন দেখো আমি পি এর মান বসিয়েছি, তো পি এর মান বসালে 1/p এর মানও তো আমাদের বের করা পসিবল না। তো পি এর মান যদি 1 হয় 1/p এর মানও 1, পি এর মান যদি 2 হয় 1/p এর মান 0.5, পি এর মান যদি 3 হয় 1/p এর মান 0.33, পি এর মান যদি 4 হয় 0.25। দেখো আমাদের বুঝতে মনে হয় কোনো প্রবলেম নেই। আমি এই মানটা নিয়েছি, এখান থেকে এই মানটা বের করেছি। ওকে, এখন আমি বের করব কি ভি ভার্সেস 1/p এর গ্রাফ। তোমরা বই দেখলে দেখবা হঠাৎ করে একটা চিত্র আঁকছে, তো কীভাবে আঁকছে সেটা বলেনি, আমি ব্যাখ্যা দিয়ে দিচ্ছি। ওকে, মনে হয় বুঝতে পারতেছি। আচ্ছা, এরপর আমরা 1/p এর গ্রাফ, ভি ভার্সেস 1/p এর গ্রাফে যাই। এই বরাবর 1/p বসাবো, এই বরাবর ভি বসাবো। যদি বসাই তাহলে আমার সবাই একটু দেখো, আমার ভি এরও সর্বোচ্চ মান 1, পি 1/p এরও সর্বোচ্চ মান 1। তাহলে আমি মান যেহেতু কমতেছে, এটা দিলাম 1 আর এটা নিলাম 1, নিতেই পারি। তারপর আস্তে আস্তে কমবে, এটা 0.5, 0.25, মাঝখানে একটা বিন্দু 0.33, এটা একটু এদিকে নিয়ে 0.5, 1, 0.25, আমার 5, 0.25, 0.2, এটা 0.33, 0.25। ওকে, তাহলে একটু দেখি 1-এর জন্য 1, তুমি যদি চিন্তা করো এই বিন্দুটা এইখানে, তারপর এর জন্য তুমি আবার এইখানে একটা বিন্দু পাবা, এর জন্য ঠিক একইভাবে এখানে একটা বিন্দু পাবা, এখানে একটা, তুমি এইখানে বিন্দু পাবা। তুমি যদি এগুলো যোগ করো দেখবা যে মূল বিন্দুগামী একটা সরলরেখা পাওয়া যাচ্ছে। দেখতে পাইছো? আমি সুন্দরভাবে যদি বিন্দুগুলো বসাতে পারতাম, আমি দেখতে পারতাম একদম সরলরেখা, মূল বিন্দুগামী সরলরেখা পাওয়া যাবে। দেখো আমি একটু বলি তোমাদের, ভি ইকুয়াল টু কে বাই পি। সবাই একটু তাকাও, ভি ইকুয়াল টু, বা আমি যদি বলি ওয়াই ইকুয়াল টু এম ইন্টু 1/x, তাহলে ওয়াই ইকুয়াল টু এম এক্স, বা এটাকে 1/p কে যদি এক্স ধরি, তাহলে কি আমার এটা এরকম আসবে না? ওয়াই ইকুয়াল টু এম এক্স, যেটা মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। বুঝতে পারছিস? ওকে, আচ্ছা, এখন আমি যদি তাপমাত্রা চেঞ্জ করি, আমি এরকম অন্য একটা রেখা পাবো, এখানে আরেকটা রেখা পাবো, যেটা দেখতে এরকম হবে। ক্লিয়ার? কোনো প্রবলেম হওয়ার কথা না। ওকে, আমি আবার একটু বলি, 1-এর জন্য 1, 2-এর জন্য 0.25, 3-এর জন্য 0.33, 4-এর জন্য 0.25। তারপর আমি বিন্দুগুলো সুন্দর মতো বসিয়ে আমি এখানে কি পেলাম y ইকুয়াল টু mx সরলরেখার সমীকরণ, মানে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। ওকে, এতদিনে এই জিনিসটা বেসিকটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা যে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণটা কিভাবে আসে। ওকে, এখন আমরা যেটা শিখব সেটা হলো পিভি ভার্সেস পি এর গ্রাফ। নতুন একটা টপিক শিখব, সেটা হলো পিভি ভার্সেস পি এর গ্রাফ। সবাই দেখি, এই টপিকের জন্য আমরা পিভি ইকুয়াল টু কে, এটা তো সবাই জানি। যেহেতু পিভি ভার্সেস পি এর গ্রাফ নিব, তাহলে এই কে এর একটা ভ্যালু, এখন আমি একটু বড় একটা ভ্যালু ধরে নিই, কে এর ভ্যালুটা ধরলাম 10, প্রবলেম নেই তো। আমি এখন কি করব, পিভি ভার্সেস পি এর গ্রাফ এটা আঁকবো। তাহলে আমি ধরি, যদি পি ইকুয়াল টু 1 হয়, তাহলে ভি ইকুয়াল টু কত হবে? 10 হবে। তাহলে পিভি ইকুয়াল টু কত হবে? 10, গুণফলটা 10 হইতে হবে, কারণ এখানে বলা আছে পিভি ইকুয়াল টু কে। এখন আমি চাপ যদি বাড়াই, চাপ ইকুয়াল টু 2 করলাম, ভি এর ভ্যালু কত হবে? ভি এর ভ্যালু হবে কত? 2 করলে 5, 5 দুগুণে 10, তাহলে আমার পিভির ভ্যালুটা কত আসতেছে? 10। আমি যদি পি এর ভ্যালু 3 করি, ভি এর ভ্যালুটা কত আসবে? ভি এর ভ্যালুটা আসবে 3.33, পিভির ভ্যালুটা কত আসবে? 10।
আমি যদি পি এর ভ্যালু 4 করি তাহলে ভি এর ভ্যালু কত আসবে 2.5, আমার পিভির ভ্যালু কত আসবে 10। আমি যদি পি এর ভ্যালু 5 করি ভি এর ভ্যালু কত আসবে 2, তো পিভির ভ্যালু কত আসবে 10। আমি যাই করি না কেন তাদের গুণফলটা সবসময় ধ্রুবক, সেজন্য আমার এই যে ভ্যালুগুলো আমি বলেছি যে তাপমাত্রা যদি নির্দিষ্ট থাকে তাই চাপ এবং আয়তনের গুণফল সবসময় ধ্রুবক, তাহলে আমি চাপ এবং আয়তনের গুণফলটা কি পাচ্ছি 10 পাচ্ছি। আমি এখানে একক নিয়ে কোনো কথা বলতেছি না, আমি জাস্ট বেসিক ধারণা দেওয়ার জন্য আমি ভ্যালুগুলো নিয়ে কাজ করতেছি। আমাদের বাকি অংশগুলো পরেই আমরা চলে আসবো বা পরে আমাদের চলে আসবে। ওকে, তাহলে আমি যদি গ্রাফটা আঁকি তাহলে কি দেখতে পাবো সবাই একটু দেখো। আমার পিভি ভ্যালু এই বরাবর যদি পি এর ভ্যালু নেই, দেখো পি এর ভ্যালু 1 2 3 4 5, তার মানে 1 2 3 4 5 এরকম লেখাই যায়, তাই তো। এখন আমি যদি বলি যে পিভির ভ্যালু তোমরা একটু দেখো, আমি ধরলাম যে এইটা হলো 10, অনেক বড় বিন্দু, আমি 10 ধরলাম। 10 তো 1 এর জন্য পাচ্ছি 10, 2 এর জন্য পাচ্ছি 10, 3 এর জন্য পাচ্ছি 10, 4 এর জন্য পাচ্ছি 10, 5 এর জন্য পাচ্ছি 10। 1 2 3 4 5, তাহলে আমার এইখান থেকে কি আসবে বিন্দুগুলো, একটা এক্স অক্ষের সমান্তরাল একটা রেখা পাওয়া যাবে। আমি যদি তাপমাত্রা চেঞ্জ করি হয় এটা নিচে যাবে অথবা উপরে যাবে। আচ্ছা মনে রেখো তাপমাত্রায় যে এটা যদি T1 হয়, এটা যদি T2 হয়, এটা যদি T3 হয়, মনে রাখবা T1 গ্রেটার দেন T2 গ্রেটার দেন T3। ওকে, কারণ তাপমাত্রা বাড়লে আয়তন বাড়ে, আয়তন বাড়লে উপরের দিকে চলে যায়, সেই হিসাবে এই জিনিসটা উপরের দিকে, এই হিসাবটা তোমাদের মনে রাখতে হবে যে কোথায় তাপমাত্রা বেশি হলে সবসময় মনে রাখবা এটা সামনের দিকে বা উপরের দিকে হবে। ক্লিয়ার? ওকে, আমরা 3টা গ্রাফ দেখলাম, এই 3টা গ্রাফ খুবই গুরুত্বপূর্ণ। এই 3টা গ্রাফ নিয়ে তোমাদের যে কোনো ধরনের অবজেক্টিভ হতেই পারে, সো এই 3টা গ্রাফ মাথায় রাখবা। আমরা এরপর যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো বয়েলের সূত্রের অনুসিদ্ধান্ত। তোমরা এই সূত্রটা তো একটু আগে দেখতে পাইছো, P1 V1 = P2 V2, তাহলে সেখানে আমরা সবাই মনে হয় জানি যে ঘনত্ব রো m/v, এই যে নির্দিষ্ট একটা গ্যাস সেটা তো সে গ্যাসের আণবিক ভর তো দুই ক্ষেত্রে সমান থাকবে, তাহলে আমি এখানে রো এর সাথে কার সম্পর্ক নিতে পারবো, ভি এর একটা সম্পর্ক নিতে পারবো। সেখান থেকে আমি লিখতে পারবো ভি ইজ প্রপোর্শনাল টু m বাই, বা ভি ইকুয়াল টু, এখানে রো না নিয়ে আমি যদি ডি নিয়ে কাজ করি তোমাদের জন্য সুবিধা হবে, তো ভি ইকুয়াল টু m/d। তাহলে এখান থেকে আমি খুব সুন্দরভাবে লিখতে পারতেছি যে P1/d1 = P2/d2, কারণ উভয় পক্ষ থেকে কাটা যাচ্ছে। ওকে, এটা হলো বয়েলের সূত্রের অনুসিদ্ধান্ত। আমাদের এতটুকু অংশ শেষ, এখন আমরা বাকি একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হলো চাপের বিভিন্ন একক। একটু দেখো, চাপ P = F/A, এটা আমরা সবাই জানি। একক ক্ষেত্রফলের ওপর প্রযুক্ত বলকে চাপ বলে, এটা সবাই সংজ্ঞাটা জানো। তাহলে এখান থেকে আমি চাপের একক নিউটন আর ক্ষেত্রফলের একক মিটার স্কয়ার, তাহলে নিউটন পার মিটার স্কয়ার, সেটাখান থেকে আমি কি লিখতে পারি, নিউটন মানে কি বল ইকুয়াল টু ভর ইন্টু ত্বরণ, সেইটার একক যদি বসে কেজি পার মিটার পার সেকেন্ড স্কোয়ার, এরকম একটা ভ্যালু চলে আসে। এরপর যদি আমরা কাটাকাটি করি তাহলে কেজি, এইখানে একটা মিটার স্কোয়ার ছিল আর ওই মিটার, তাই সব কাটাকাটি গিয়ে তোমার এখানে মিটার ইনভার্স 1 থাকবে। ওকে, তাহলে এইটাকে বলা হয় প্যাসকেল, এসআই এককে এটাকে বলা হয় কি প্যাসকেল। তো চাপের এসআই এককটা হলো প্যাসকেল। ওকে, এখন চাপের অন্যান্য অনেকগুলো একক আছে, যেমন এটিএম, বার, পিএসআই। আমরা যে সম্পর্কটা জানতে হবে সেটা হলো 1 এটিএম, এটা হলো বায়ুমণ্ডলীয় চাপ, পরিবেশীয় চাপ। 1 এটিএম = 1,1325 প্যাসকেল। এটা কীভাবে মনে রাখি, 101325, এটা হলো মনে রাখার স্টাইল। 101 1300 বা 101325, 1,1325 ইকুয়াল টু, এখানে আমি যদি কিলো প্যাসকেলে নেই আমার 1000 দিয়ে ভাগ হবে। আর বারের বিষয়টা কি, আমার 1.01325, এটা একটু মুখস্থ, আর এটা ইকুয়াল টু 15 PSI। এই দুইটা জিনিস মুখস্থ তোমাদের রাখতে হবে। ওকে ওকে, পরে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো এসটিপি আর এসএটিপি কি। এসটিপি মানে হলো স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখতে হবে। স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, এর আরেকটা নাম হলো এনটিপি। ওকে, এই দুইটা জিনিস সেম, অনেকেই কনফিউশন করে দুইটা ভিন্ন করে ফেলো, কিন্তু এটা মনে রাখতে হবে এসটিপি আর এনটিপি মানে হলো
চাপ হবে 1 atm, আয়তন ওই সময় গ্যাসের আয়তন হবে 22.4 লিটার এবং তাপমাত্রা হবে 0 ডিগ্রি সেলসিয়াস। ওকে, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আর চাপ হবে 1 অ্যাটমসফিয়ার, আর আয়তন হবে 22.4 লিটার। কিন্তু যদি বলে প্রমাণ পরিবেশীয় তাপমাত্রা ও চাপ, এটা মানে হলো আমাদের প্রমাণ যে চাপ, পরিবেশে যে চাপটা প্রমাণ অবস্থায় ধরা হয় সেটা হলো 25 ডিগ্রি, যে তাপমাত্রা সাধারণত বিক্রিয়াগুলো হয়। সেই 25 ডিগ্রির তাপমাত্রা, 25 ডিগ্রি সেলসিয়াস, চাপটা হবে 1 অ্যাটমসফিয়ার, আর আয়তনটা হবে 24.4 লিটার। মনে থাকবে এই দুইটার মধ্যে একটু বেসিক পার্থক্য হলো এইখানে আয়তনটা 22.4 লিটার, এখানে কত 24.8 লিটার। ওকে, এই দুইটা জিনিস মুখস্থ তোমাদের রাখতে হবে। ওকে, আমরা পরের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো চার্লস বা গেলুসাকের সূত্র। এটা গ্যাসের আয়তনের উপর তাপমাত্রার সম্পর্কিত সূত্র। তোমরা সবাই হয়তো বা জানো, আমি যদি একটা গ্যাসের মধ্যে যদি বাইরে থেকে তাপ প্রয়োগ করি, তা গ্যাসে কি হবে, অণুগুলোর মধ্যে ছোটাছুটি করার পরিমাণ বেড়ে যাবে বা অনেক দ্রুত চারদিকে ছড়িয়ে পড়তে যাবে। আর চারদিকে যদি ছড়িয়ে পড়তে চায়, এখন এই জায়গাটা যদি এক্সপ্যানশন করার পসিবিলিটি থাকে, তাহলে কি হবে, গ্যাসগুলো এখানে তাপ দেওয়ার ফলে এর তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার ফলে এর আয়তনটা বৃদ্ধি পাবে। এই সম্পর্কিতই একটা সূত্র দিয়ে গেছে বিজ্ঞানী চার্লস। এই সূত্রটা আমরা যদি দেখি, কি দেখব কিভাবে তার আয়তনটা বৃদ্ধি পায়। একটু দেখো সূত্রটা একটু যদি বোঝার চেষ্টা করি। কি বলছে, স্থির তাপে নির্দিষ্ট ভরের কোনো একটি গ্যাসের তাপমাত্রা প্রতি ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি বা হ্রাস করলে, আমি যদি প্রতি ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি বা হ্রাস করি, তাহলে গ্যাসের আয়তন কি হবে, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নির্ণীত আয়তনের 1/73 অংশ করে বৃদ্ধি বা হ্রাস পাবে। আমি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যতটুকু আয়তন নিব, তার সাথে অতটুকু মানে 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পাবে। এখন এইটার একটা ম্যাথমেটিক্যাল ফর্ম আমাদের দাঁড় করাতে হবে, সেটাই একটু দেখব। ঠিক আছে, একটু দেখি। দেখো লিখছি কি, ধরি 0 ডিগ্রি সেলসিয়াস আমরা গ্যাসটি আয়তন V0, কত V0, আর যে কোনো তাপমাত্রা T ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গ্যাসটি আয়তন VT। তাহলে এই সূত্রানুসারে আমি কি করব, এটার একটা ম্যাথমেটিক্যাল ফর্মুলা দাঁড় করাবো। তোমরা একটু দেখো, তবে সূত্রানুসারে আমি কি লিখতে পারি, যে কোনো তাপমাত্রা VT-তে তার আয়তন হবে কি, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তার আয়তন এর সাথে অতটুকু বৃদ্ধি বা হ্রাস পাবে। তাহলে বৃদ্ধি বা হ্রাস পাওয়ার জন্য আমি যদি তাপমাত্রা বাড়াই, তাহলে কী হবে, বৃদ্ধি পাবে। তো বৃদ্ধি পালে কী হয়, যোগ হয়। তাহলে প্লাস ওর T/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পেল। যতটুকু তাপমাত্রা বাড়ছে, সেই ততটুকু তাপমাত্রা 273 ভাগের অতটুকু তাপমাত্রা বৃদ্ধি পাবে। এটাই হলো সূত্র। এই সূত্র অনুযায়ী এটা লিখতে, তা VT = কী লেখা যাবে, V0 + V0 T/273। ওকে, এখন এটার একটা ফর্মুলা, একটা সহজ একটা ফর্মুলা আমরা দাঁড় করাবো। সেই দাঁড় করানোর জন্য আমি এখন একটু ক্যালকুলেশন করব। তবে সবাই একটু দেখি। দেখো একটা লাইন লিখে দিয়েছি, যে T1 ধরি, T1 তাপমাত্রার আয়তন V1 এবং T2 তাপমাত্রার আয়তন V2। তাহলে ওই সূত্র অনুসারে আমি V1 = কী লিখতে পারবো, V0 + V0 T1/273 এটা লিখতে পারবো। তাহলে একটু দেখি, বা V1 = আমি যদি V0টা কমন নেই উভয় পক্ষ থেকে, 1/T1/273 এটা লিখতে পারবো। বা V0 এখানে যদি এটা যোগ করি, আমার কি থাকবে, 200 মানে লসাগু করে এই অংশটা পাবো, 273 + T1/273। এখন সবাই তো এটা বুঝতে পারি যে এটা একটা তাপমাত্রা, এটা 273 কেলভিন স্কেলে একটা তাপমাত্রা। আমি যদি ওই হিসাবটা করি, তাহলে এই দুইটা যোগফল একটা নতুন তাপমাত্রা, সেটাকে আমি কি লিখতে পারবো, V0 বড় হাতের T1/273 এটা লিখতে পারবো, মনে হয় লিখতে পারবো। তাহলে এটা দিলাম সমীকরণ 1। ঠিক একইভাবে V2 = কী লেখা যাবে, V2 = V0 T2/273, সমীকরণ দিলাম 2। এই অংশ দুটো তোমরা মনে হয় বুঝতে পেরেছ, কারো মনে হয় বোঝার
অবুঝার থাকার কথা না। ওই সূত্র অনুসারে V1 ইকুয়াল ভি নট প্লাস ভি নট T1 বাই 273। ঠিক একইভাবে আমরা যদি এখন ভি নটটা কমন নিই, ভি নটটা কমন নিয়েছি, নিলে আমার এখানে থাকবে 1 T1 বাই 273। আমি যদি লসাগু করি তাহলে কী হবে, 273 প্লাস T1 বাই 273, এই দুটো তাপমাত্রা হিসাব করব, এই দুটোর যোগফল একটা নতুন তাপমাত্রা, সেটা হলো T1। T1 ইকুয়াল বাই 273 লিখব। ঠিক একইভাবে V2-র ক্ষেত্রে আমরা কি লিখতে পারবো, একই ধরনের ক্যালকুলেশন, ভি নট T2 বাই 273। এখন আমি যদি 1 নংকে 2 নং দ্বারা ভাগ করি তাহলে কি পাবো, V1 বাই V2 ইকুয়াল টু ভি নট T1 বাই 273 ইন্টু না দিয়ে আমি তোমাদের বোঝার জন্য এখানেই লিখলাম ভি নট T2 বাই 273। তাহলে কি আসতেছে, বা V1 বাই V2 ইকুয়াল টু সব কাটাকাটি যাবে T1 বাই T2। এই পর্যন্ত মনে হয় কারো বুঝতে সমস্যা থাকার কথা না। এর থেকে ভেঙে দেখানো পসিবল না, আমার মনে হয় এর থেকে ভেঙে আমি আর দেখানো কেউ তোমাকে দেখাবে না। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, V1 বাই T1 ইকুয়াল টু V2 বাই T2। এখন একটা নির্দিষ্ট চাপে আমি যদি তোমাদের বলি যে নির্দিষ্ট চাপে কোনো একটি গ্যাসের আয়তনকে তার তাপমাত্রা দিয়ে যদি ভাগ করো, যে ফলটা পাওয়া যাবে, আমি যদি চাপ স্থির রাখি, তাপমাত্রা যদি চেঞ্জ করি, আয়তন এমনভাবে চেঞ্জ হবে তাদের ভাগফলটা সবসময় ধ্রুবক থাকবে। যেহেতু আমি ক্যালকুলেশন করে এই জিনিসটা পাচ্ছি, দেখো V1 বাই T1 ইকুয়াল টু V2 বাই T2। আমি যদি আরেকটা তাপমাত্রা T3 নিতাম, তার জন্য আমি এখানে কি পেতাম, V3 বাই T3। ঠিক একইভাবে ডট ডট যদি আমি করি, আমি সবসময় একটা ধ্রুবক মান, ওই চাপের জন্য ধ্রুবক মান এটা পেতাম। মনে হয় বুঝতে পেরেছি। পরের কন্টিনিউশনটা আমরা যদি লিখি V1 বাই T1 ইকুয়াল টু V2 বাই T2, আমি এখান থেকে বলতেই পারতেছি যে তাদের অনুপাত ধ্রুবক হবে। তাহলে আমি V বাই T ইকুয়াল টু ধ্রুবক কে লিখতে পারতেছি, এবং আমি V ইকুয়াল টু কি লিখতে, K ইন্টু T। তোমরা সবাই জানো K একটা সমানুপাতিক ধ্রুবক, K কি একটা সমানুপাতিক ধ্রুবক। আচ্ছা, এখন তোমরা সবাই এটা হয়তো বা মনে আছে যে আমি যদি কেটা উঠাই দিই তাহলে আমি কি লিখতে পারবো, V ইজ প্রপোর্শনাল টু T। এটাই হলো চার্লসের সূত্র। এটাকে সহজে যদি বলতে চাই বলবো কি, স্থির চাপে কোনো একটি গ্যাসের নির্দিষ্ট ভরে কোনো একটি গ্যাসের আয়তন, তার উপর প্রযুক্ত যে তাপমাত্রা, বা আমি যদি বলি যে আয়তন, তার পরম তাপমাত্রার সমানুপাতিক। একদম সহজ কথা, আমি তাপমাত্রা বাড়ালে আয়তন বাড়বে, তাপমাত্রা যদি কমায় আয়তন কমবে। ওকে, সহজে কি, স্থির চাপে নির্দিষ্ট ভরে কোনো একটি গ্যাসের আয়তন তার প্রমাণ বা পরম তাপমাত্রার সমানুপাতিক। পরম তাপমাত্রা বলতে যে তাপমাত্রা তার উপর প্রযুক্ত হচ্ছে। ওকে, আচ্ছা, এরপর আমাদের লাস্ট টপিক আজকের ক্লাসে, সেটা হলো পরম শূন্য তাপমাত্রা। পরম শূন্য তাপমাত্রা বলতে কি বোঝায়, যে তাপমাত্রায় কোনো একটি গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে শূন্য হয়, সেই তাপমাত্রাকে পরম শূন্য তাপমাত্রা বলা হয়। আমি সেই সম্পর্কে আলোচনা করব এখন। সেই সম্পর্কে আলোচনা করার জন্য আমার বেসিক কয়েকটা জিনিস নিয়ে তোমাদের বুঝাইতে হবে, সেই জিনিসগুলো আমরা একটু যাচ্ছি। দেখো, যদি বলি যে কোনো একটা তাপমাত্রার টিতে আয়তন যদি ভিটি হয়, তাহলে আমি সূত্রটা কি পেয়েছি একটু আগে, ভিটি ইকুয়াল টু ভি নট বাই 273 ইন্টু টি, এটা মনে পেয়েছি। তাহলে আমি ভিটি ইকুয়াল টু কী লিখতে পারবো, এইটাকে একটু এদিকে আনলাম, ভি নট বাই 273 টি বাই প্লাস ভি। সবাই একটু চিন্তা করো, এইটা একটা কোনো একটি নির্দিষ্ট গ্যাসের 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তন সবসময় ধ্রুবক, কারণ তাপমাত্রা স্থির, তার আয়তনটা সবসময় কী হবে, ধ্রুবক হবে। যদি ধ্রুবক হয় তাহলে আমি এই দুটো অনুপাত একটা ধ্রুবক মান পাবো। ওকে, আর এইটাকে আমি যদি একটা ভেরিয়েবল হিসেবে চিন্তা করি, তাহলে আমি কি লিখতে পারবো, এইটাকে ওয়াই অক্ষ, এটা হলো ঢাল, এটা হলো এক্স অক্ষ, আর এটা যদি ওয়াই অক্ষের খণ্ডিত অংশ হয়, তাহলে আমাদের একটা গ্রাফ পাওয়া যাবে। সেই গ্রাফটা কি, ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, এই সমীকরণ সম্পর্কিত একটি গ্রাফ। তাহলে আমি যদি আঁকি গ্রাফটা, তোমাদের সবার মনে আছে গ্রাফটা কীরকম হবে, এরকম হবে। এটা কি হবে তাহলে, এইটা হবে তোমাদের ভি নট, এই বরাবর হবে টি, আর এই বরাবর হবে নির্দিষ্ট তাপমাত্রা গ্যাসের আয়তন। তাহলে এই যে গ্রাফটা পাচ্ছি, সেই গ্রাফটা হবে পরম শূন্য তাপমাত্রা, বা আমি চার্লসের সূত্রের সম্পর্কিত গ্রাফ, যেখানে এই অংশটাকে বলা হয়
প্রতিসারাঙ্ক, পরম প্রতিসারাঙ্ক। এর আরেকটা নাম আছে তাপ প্রসারাঙ্ক। ওকে, এর আরেকটা কী নাম? তাপ প্রসারাঙ্ক। এই অংশটুকুর আরেকটা নাম আছে, সেটা হলো তাপ প্রসারাঙ্ক। ওকে, আমরা সরলরেখার সমীকরণ থেকে জানি এক্স অক্ষের ওপর ওয়াইয়ের মান 0। সবাই মনে হয় জানি যে এক্স অক্ষের উপর কি ওয়াইয়ের মান 0। এখন বিজ্ঞানীরা পরীক্ষা করে বা হিসাব করে বের করছে, থিওরিটিক্যালি ম্যাথমেটিক্যালি বের করছে যে কত তাপমাত্রায় এই ভ্যালুটা 0 হওয়া পসিবল বা আয়তনটা 0 হওয়া পসিবল, এই বিন্দুটা কত। এজন্য এখানে টি এর একটা মান ধরা হয়েছে, টি এর মান -273 ডিগ্রি সেলসিয়াস এটা ধরছে। এখন এটা যদি ধরে তাহলে একটু আমরা হিসাব করি। V0 -273/273 ভাগ করলে -1, এখানে কত আছে +1, হিসাব করো। V0 -1 + 1 যোগ করলে কত হয়? 0 = 0। তার মানে -273 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে 0 হয়ে যায়, এবং এই তাপমাত্রাটাকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা। পরম শূন্য তাপমাত্রার সংজ্ঞা কি? যে তাপমাত্রায় কোনো একটি গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে 0 হয়, সেই তাপমাত্রাকে পরম শূন্য তাপমাত্রা বলা হয়। বুঝতে পেরেছি? ওকে, তাহলে আমাদের পরম শূন্য তাপমাত্রার সংজ্ঞা কি? যে তাপমাত্রায় কোনো একটি গ্যাসের আয়তন তাত্ত্বিকভাবে 0 হবে, সেই তাপমাত্রাকে পরম শূন্য তাপমাত্রা বলবো। তাহলে আমরা হলো থিওরিটিক্যালি এইভাবে আমরা অঙ্কটা করব বা এইভাবে বিষয়টা মিলাবো। তবে যদি প্র্যাকটিক্যালি তোমরা জানতে চাও যে এই তাপমাত্রা গ্যাসের আয়তন 0 হয় কিনা, না, এই তাপমাত্রা অনেক আগে গ্যাসের আয়তন 0 হয়ে যায়। ওকে, আজকে তোমাদের ক্লাস এই পর্যন্তই। সবগুলো টপিক, যতটুকু টপিক পড়িয়েছি তা আমি চেষ্টা করেছি তোমাদের বোধগম্য করে পড়ানোর জন্য বা বোধগম্য করে বলার জন্য। তোমরা চেষ্টা করবা বইয়ের সাথে একটু মিলানোর চেষ্টা করবা, যা পড়িয়েছি লেকচারগুলো দেখবা, দেখে বইয়ের সাথে মিলাবা। বইয়ের সাথে মিলালে দেখবা যে খুব সহজেই বুঝতে পারতেছো। ওকে, তোমাদের সবার কল্যাণ কামনা করতেছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা করে আজকে ক্লাসটা শেষ করতেছি। ধন্যবাদ।